Welcome to Notebook and good evening everyone. একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, থামো একটুখানি জাস্ট। আজকে একটু লেট হয়ে গেল তো, মানে সেটিংটা ঠিক করে উঠতে পারিনি এখনো। হ্যাঁ, সাউন্ড ওকে? জিজ্ঞেস করার দরকার নেই, সব এমনিতেই বলে দিচ্ছে। ওকে, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। ঠিক আছে, তো মোটামুটি সব ওকে? ঠিক আছে, চলো, খুব ভালো আছি, একদম গার্ডেন। ওকে, তাহলে শুরু হয়ে যাক আজকের নতুন ক্লাস। আগের দিন আমরা একটা চ্যাপ্টার, মানে একটা পার্ট থেকে পড়েছিলাম আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা, সেটা তো শেষ হয়ে গেছে। আজকে একটা নতুন পার্ট, মানে নতুন চ্যাপ্টার তোমাদের সামনে আবার পড়াবো আর কি। তো ওকে, তো জানতে ইচ্ছে করছে না কি পড়াবো আজকে? ঠিক আছে, আমি তো উত্তর দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে একটু আগেরটার সঙ্গে একটুখানি মানে মজা করে নি, ঠিক আছে? আচ্ছা বলো তো, আগের দিন যে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের 4টে ভাগ করে পড়েছিলাম, 4টে ইউনিয়ন থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, লাস্টেরটা কি ছিল? 4টে ডিভিশনের লাস্ট ডিভিশনটা কি ছিল বলো? স্পেশাল? কি স্পেশাল? স্পেশাল তো সবাই, তোমরাও সবাই স্পেশাল। স্পেশালটা কি ছিল বলো? কৌশানী, এরকম শর্ট ফর্ম উত্তর দিলে হবে না। কল্যাণ কুমার, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ছিল না, ওটা পার্ট ছিল না, ভুল করলে হবে না। প্রত্যুষ, ঠিক বলেছো, স্পেশাল ডাইরেক্টিভ ছিল। হুম, মুনমুন ঘোষও ঠিক বলেছো। চলো, তো স্পেশাল ডাইরেক্টিভ ছিল। আজকে আমরা পড়বো সেই স্পেশাল দিয়ে শুরু, স্পেশাল প্রভিশনস ফর 12 স্টেটস। ওকে, কি মনে হচ্ছে খুব বোরিং একটা টপিক হবে সেই? আবার এত আর্টিকেল থাকবে, এত স্টেটস, কাকে কি দিল, কার কি নিল, এরকমই তো মনে হচ্ছে। ইটস গোনা বি এ বোরিং ক্লাস, রাইট? বিকজ ইট, মানে অনেকগুলো আর্টিকেলের সঙ্গে ইনক্লুডেড আছে। তাই তাই মনে হচ্ছে কি? কার কার তাই মনে হচ্ছে বলো? আচ্ছা বলো, কার কার মনে হচ্ছে আজকে বোরিং ক্লাস হতে চলেছে? অনেকগুলো আর্টিকেল আছে কিন্তু আজকের ক্লাসে, প্রচুর আর্টিকেল। হুম, চলো তাহলে দেখিনি স্পেশাল প্রভিশনস আমাদের স্টেটের কি কি বলতে চাইছে। ঠিক আছে, পেনটা কোথায়? ওকে, এই যে একবার দেখে নাও, এই সমস্ত আর্টিকেলগুলো তোমাদের মাথায় মগজ ধোলাই করে সব ইনসার্ট করবো আজকে। বুঝতে পারছো? তো এই আর্টিকেলগুলো তোমাদের যদি আজকে মাথায় ইনপুট করা হয়, তারপর কি মাথা ঠিক থাকবে না থাকবে না, এটা বলো। গুড ইভিনিং। চলো, এতগুলো আর্টিকেল দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখো, একটা কথা বলি, আমি প্রথম দিন কি বলেছিলাম, যে পলিটিক্যাল সায়েন্স এমন কোনো পার্ট আমি দেখিনি যেটা পড়াবো বা আমি নিজে পড়বো সেটা বুঝবে না। কঠিন হতে পারে, বাট বুঝবে না এমনটা হবে না। তো আজকের এই আর্টিকেল দেখার কোনো দরকার নেই, তোমাদের ভয় পাওয়ানোর জন্যই আমি এটা রেখেছি বিশেষ করে। ঠিক আছে, চলো, মাথা থেকে ঘাম ঝরানোর দরকার নেই। আজকে এই আর্টিকেলগুলো তোমাদের এমন ভাবে পড়াবো, কিসের সঙ্গে যে কি লিঙ্ক করবো আমি নিজেও জানি না, পড়ানোর সময়তেই মাথায় আসবে। বাট দ্যাটস ফর শিওর, মরার আগ পর্যন্ত যদি ভুলে যাও, টিউশন ফিস ফেরত। চলো, ওকে, তাহলে স্পেশাল প্রভিশনস ফর 12 স্টেটস। ঠিক আছে, তাহলে এই কটা স্টেটের জন্য স্পেশাল প্রভিশন পড়বো বলো? অ্যাক্টিভ থাকতে হবে, একদম অ্যাক্টিভ থাকতে হবে। কোনো রকম ভয়ের কোনো কারণ নেই, আমি আছি তোমাদের ভয় সোজা করে দেওয়ার জন্য। রাইট, 12 স্টেটস, বুঝতেই পারছো, এখানে 12 স্টেটস। এই 12 স্টেটস কি কি আছে সেগুলো আমরা পড়বো, এবং সেই 12 স্টেটের ক্ষেত্রে কোন কোন স্পেশাল প্রভিশন গুলো তারা পাচ্ছে, তাদের কোন কোন কাজে লাগছে সেটা আমরা দেখবো আজকে। ঠিক আছে, তাহলে কত নম্বর পার্টে আছে বলো? নম্বর তো হয়ে গেল। ঠিক আছে,
এই পার্টটাতে কিন্তু এই স্পেশাল পজিশনসটাকে ডিল করছে, ঠিক আছে? আর সেই বোরিং আর্টিকেল যেটা প্রথমে ছবি দেখালাম, অনেকগুলো আর্টিকেল, সেই আর্টিকেলগুলো কত থেকে আসে? বুঝতেই পারছো? এই জিনিসগুলো নিয়ে আমরা একের পর এক ডিল করবো, ঠিক আছে? তার আগে একটা জিনিস বুঝে নাও, স্পেশাল প্রফেশনস মানে আগেই বলেছিলাম, স্পেশাল যেখানে থাকবে সেই জায়গাটা খুব সেন্সিটিভ হবে। হ্যাঁ, ওই একই উদাহরণ গার্লফ্রেন্ডের মতো। তো এখানটা স্পেশাল আছে মানে এই ব্যাপারটাও সেন্সিটিভ, ঠিক আছে? কেন সেন্সিটিভ হচ্ছে? যে কোনো না কোনো ভাবে যখন আমাদের মানে ভারত স্বাধীন হলো, তার পরবর্তী সময় যে সমস্ত স্টেট ফরমেশন গুলো হলো, কিছু কিছু স্টেটস এর ক্ষেত্রে মানে আমাদের কি বলবো, সরকারের মনে হয়েছিল, ভারত সরকারের সেই সময়তে বা সংবিধান যখন লাগু হলো, সাংবিধানিক মানে যারা কার্যকর্তা তাদের মনে হয়েছিল যে এই স্টেট গুলোকে যদি স্পেশাল ভাবে ডিল না করি, তাহলে পারে সময়ের মানে কি বলবো স্রোতে কখনো না কখনো কিন্তু এরা কম্পিটিশন থেকে হারিয়ে যাবে, ঠিক আছে? তার জন্য কি করতে হবে, এদেরকে স্পেশাল ভাবে কিছুটা এক্সট্রা সাহায্য করতে হবে। ফিনান্সিয়ালি হতে পারে, সেটা সোশ্യോ ইকোনমিক হতে পারে, যেরকম ভাবে হোক সেরকম ভাবে সাহায্য করে এদেরকে যাতে হারিয়ে না যায়, সেই জন্য এই স্পেশাল প্রমোশনস নিয়ে আসা হয়েছে। বুঝতে পারলে এতটুকু? এতটুকু বুঝতে পারলে যে স্পেশাল প্রমোশনসটা এই 12টার জন্যই কেন? তার মানে কি এরা খুব ধনী? এই 12টা স্টেট খুব ধনী মানে এরা খুব মানে ইম্পর্টেন্ট এক্সিকিউটিভ পার্সন? উল্টোটা, এই 12টা অ্যাকচুয়ালি তখনকার সময়ের জন্য অনগ্রসর বলতে পারো, ঠিক আছে? পিছিয়ে পড়া বলতে পারো। সেই সময়তে এদেরকে খুব সেন্সিটিভ ছিল, ইন্টারন্যাশনাল কোনো ইস্যু নিয়ে হয়তো এদের এদের উপর কোনো মানে বিশেষ প্রেশার ছিল। সেই জন্য এই সেন্সিটিভ বিষয়গুলো ডিল করার জন্যই কিন্তু এই স্পেশাল মানে কি বলবো প্রভিশনস গুলো নিয়ে আসা হয়েছিল স্টেটের জন্য। ক্লিয়ার যে কেন আমাদের স্পেশাল প্রভিশনস মানে অ্যাড করা হয়েছিল? প্রথমে ছিল না কিন্তু, ঠিক আছে? এই মানে প্রথম দিকে একদম যখন সংবিধান শুরু মানে লাগু হলো তখন ছিল না, পরবর্তী সময় অ্যামেন্ডমেন্ট করে করে এগুলোকে আনা হয়েছিল, ঠিক আছে? আই থিঙ্ক এই এই অ্যামেন্ডমেন্ট দিয়ে মনে হয় এটা শুরু হয়েছিল, থার্ড অ্যামেন্ডমেন্ট দিয়ে, মানে নাগাল্যান্ডের ব্যাপারটা দিয়ে, তারপর আস্তে আস্তে সমস্তগুলো সময়ের সাথে সাথে ইনক্লুড হতে শুরু করেছিল, ঠিক আছে? সবার ক্লিয়ার? পিছিয়ে পড়া, ঠিক। আরেকবার আরেকবার মানে পিছিয়ে পড়া স্টেট ছিল, তারা ইকোনমিক্যালি আন্ডার ডেভেলপ ছিল, তাদের সঙ্গে কিছু সেন্সিটিভ ব্যাপার স্যাপার ছিল, যেমন কি নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এগুলো কারা? এগুলো আমাদের দেখো ওই নর্থ ইস্টের মানে বিলং করে আর কি। তো সেই সমস্ত জায়গাগুলো তখন ইন্ডিয়ার সঙ্গে অন্য স্টেটের যে মানে বর্ডারের যে ডিসপিউট ছিল বা উত্তেজনা অবস্থা ছিল, সেই সমস্ত জায়গা থেকে প্রোটেক্ট করার জন্য। আবার তুমি এদিকে দেখো অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, সেই জায়গাগুলোতেও কি বলবো সোশ্യോ ইকোনমিক্যালি অনেক প্রবলেম ছিল, ট্রাইবাল গুলোর সমস্যা ছিল। সেইগুলোকে যাতে ঠিকঠাক করে রাখা যায়, তাদের যাতে সময়ের সাথে হারিয়ে না যায়, তাদের ডিল করার জন্যই এই স্পেশাল প্রভিশনটা আনা হয়েছিল। বুঝতে পারলে বাংলা কথা? এক কথাই, আমরা কাউকে হারাতে দেব না, সবাইকে নিয়ে আমরা চলবো একসঙ্গে। এই নীতি, সেই নীতিকে কার্য করার জন্যই এই স্পেশাল প্রভিশনস আনা হয়েছিল। এবার ক্লিয়ার? গুড ইভিনিং প্রগতি। ওকে, চলো ক্লিয়ার মোটামুটি। তাহলে আমরা দেখে নিই স্পেশাল প্রভিশনস গুলো কোন কোন স্টেটের ক্ষেত্রে আছে। যেটা বললাম আর্টিকেল 371 টু 371 যে, আরেকটাও ছিল কিন্তু, মনে আছে? মনে আছে তো? এটা লাস্টে একদম ক্লাসের শেষে এটা নিয়ে একটা মজা করবো, ওকে? তো এখন আপাতত ভুলে যাও, দরকার নেই, ওটা নেই আর, নেই। ঠিক আছে, তো আর্টিকেলটা বললাম 371 থেকে 371 যে পর্যন্ত। মাথায় কিভাবে রাখবে? একে একে যখন স্টেট পড়বো বুঝে যাবে। পার্ট কত আছে? 21, 12 স্টেটস আছে, ঠিক আছে? 12 স্টেটস এর মধ্যে কোনগুলো আছে? এগুলো। স্যার কত সহজে পড়ে দিলেন এইগুলো, আমাদের তো দেখেই ভয় লাগছে, রাইট? চাপ নেই। হুম 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 বাদ দিয়েছে, এখন আর নেই। ঠিক আছে, এই স্টেটস গুলো কি কি আছে তোমাদের মনে রাখতেও কষ্ট করে হবে না, জাস্ট একবার দেখে রাখো। এই মোটামুটি মহারাষ্ট্র, গুজরাট, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, গোয়া, মিজোরাম, কর্ণাটক সবাই আছে। একে একে যখন আমরা ওদেরকে মানে পার্টিকুলারলি এটা নিয়ে পড়বো, এটা নিয়ে পড়বো, তখন দেখবে আর আলাদা করে তোমাকে এই 12টা কি কি আছে মাথায় রাখতে হচ্ছে না, অটোমেটিক তোমাদের মাথায় থাকবে, আমার মনে হয়। ঠিক আছে, ওকে চলো তাহলে আমরা নেক্সট দেখে নিই এই সেই ভয়ঙ্কর আর্টিকেল। চাপ নেই,
আমি আছি, চলো দেখে নি। তাহলে সবকিছুর একটা ইন্টেনশন থাকে। তো আমাদের এই স্পেশাল প্রভিশন স্টেটগুলোর জন্য অ্যাড করার জন্য একটা ইন্টেনশন ছিল। সেই ইন্টেনশনটা কি ছিল দেখে নি। দেখো, কালচার, যে বললাম আগে থেকে যে তাদের যে নিজস্ব কালচারাল যে ব্যাপারগুলো ছিল, ইকোনমিক্যালি ইন্টারেস্ট ট্রাইবাল পিপলগুলোর। ট্রাইবাল পিপল মানে কি, ট্রাইব থেকে ট্রাইবাল এসছে, ঠিক আছে, যারা একটুখানি মানে কি বলবো আমাদের নর্মাল মানুষের মতো নয়, পাহাড়ি এলাকাতে থাকে সাধারণত, তাদের জীবনযাপন করার মানটা তুলনামূলকভাবে অনেক কম, মানে নিম্নমানের হয় আর কি। নিম্নমানের হয় মানে তারা বিশেষ সুবিধা পায় না আর কি, ঠিক আছে, তাদের কষ্ট করে জীবন চালাতে হয়, তাদের ইনকামের সোর্সও খুব লিমিটেড। এই ধরনের ট্রাইবাল পিপল গুলো যাতে প্রোটেক্ট, মানে ইন্টারেস্ট গুলো যাতে হারিয়ে না যায় মানে তাদের যে নিজস্বতা, সবারই একটা কিন্তু বেঁচে থাকার অধিকার আছে, তাই না? সেরকম এদের যাতে অধিকারটা কখনো মানে লঙ্ঘন না হয়, তারা যাতে সবসময় ঠিকঠাক ভাবে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে, সেই সমস্ত স্বার্থ নিয়েই এটা করা। আগে যেটা বললাম আমি প্রথমেই, এর বেশি কিচ্ছু নয় এখানে, ঠিক আছে। দেখো, ইন্টারেস্ট অফ দ্য লোকাল পিপল, পিপল অফ দ্য স্টেটস, মানে কোন স্টেটস, যে সমস্ত স্পেশাল প্রভিশনস আমরা পড়বো যে স্টেটগুলো নিয়ে, সেই স্টেটসগুলো। ক্লিয়ার? আমি যেটা বললাম, প্রথমে সংবিধান যখন ইয়ে হয়েছিল, তখন কিন্তু এটা ছিল না, বিভিন্ন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এগুলো পরবর্তীকালে অ্যাড হয়েছিল। এবার একসঙ্গে তো সবগুলো হয়নি, একের পর একে এসেছে। তো সেরকম ভাবে আমরা একের পর এক দেখবো। কোন অ্যামেন্ডমেন্ট হয়েছিল? 13th অ্যামেন্ডমেন্ট হয়েছিল ফার্স্ট। এটা নট সো ইম্পর্টেন্ট, জাস্ট মাথায় রাখো, তাহলেই হবে। ওকে, তাহলে নেক্সট চলো দেখে নি। এই যে চলে এসেছে আমাদের মহারাষ্ট্র অ্যান্ড গুজরাটের যে স্পেশাল প্রভিশনস কি কি আছে, কি কি নেই, সেসবগুলো আমরা এবার দেখবো, ঠিক আছে। এই দুটো স্টেটের বিশাল মানে বিশেষভাবে তাৎপর্যতা আছে কি, এই প্রভিশনস এর মাধ্যমে তাদের কি উপকার হচ্ছে কি হচ্ছে না, কিভাবে লাগু হচ্ছে, সেই সমস্তগুলো আজকে দেখবো। প্রথম স্টেট এটা। তো 371 থেকে শুরু হচ্ছে। এবার একে একে স্টেটে আসবে, একে একে আর্টিকেল বাড়বে, ঠিক আছে। 371টাকে মাথায় রাখবে, আর্টিকেল 371। ওকে, এটার মাথায় রাখার কষ্ট হওয়ার কথা নয়, কারণ 370 জানো চলে গেছে, ব্যান, রিপিল। 370 অনেক, 370 যেহেতু নেই, 371 থেকে স্টার্ট হচ্ছে, এটা তো ক্লিয়ার, এর জন্য কোনো টিক্স মিক্স আশা করছি তোমার দরকার নেই, ঠিক তো? ঠিক আছে। তো স্পেশাল প্রভিশনস এর যে স্টেটগুলো আছে, সেই স্টেটসগুলো কিন্তু গভর্নর বেশ একটু মানে কি বলবো তরতাজা, অ্যাক্টিভ থাকে সবসময়ের জন্য। আর আগেই বলেছিলাম, গভর্নর কার কথা শুনে চলে বেসিক্যালি, তার যে সমস্ত কাজগুলো করে সে কার কাছে মানে দায়বদ্ধ থাকে, প্রেসিডেন্টের কাছে। তো এখানটাও কিন্তু তার ব্যতিক্রম নয়, ঠিক আছে। এদের দেখুন কি বলছে, প্রেসিডেন্ট কিন্তু অথরাইজ করছে কাকে, গভর্নরকে, সেপারেট ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করার জন্য। কাদের জন্য সেপারেট ডেভেলপমেন্ট বোর্ড? এই যে মহারাষ্ট্র আর গুজরাটের জন্য, ঠিক আছে, যে এই দুটো স্টেটের জন্য একটা বোর্ড তৈরি করা হোক। কি বোর্ড হবে? ডেভেলপমেন্ট বোর্ড। আগেই বলেছি যে স্পেশাল কথাটা যুক্ত এই জন্যই হয়েছে যে এদের উন্নতি করার জন্য, এরা যাতে পিছিয়ে পড়ে হারিয়ে না যায়। হুম, হারিয়ে না যায়, সেই জন্যই করা হয়েছে। তো এখানেও সেটাই বলছে এখানে, ঠিক আছে, যে একটা বোর্ড তৈরি করা হবে এবং সেই বোর্ডে কি করবে, এদের ডেভেলপমেন্টাল সংক্রান্ত সমস্ত কাজগুলো হবে, ঠিক আছে। সে একটা বোর্ড করলে সে একটা রিপোর্ট দেবে। খালি বোর্ড করে রেখে দিলাম, সেই বোর্ড নিজের মতো টাকা নিচ্ছে, ফান্ড নিচ্ছে, কাজ করছে কি করছে না, দেখা দরকার আছে তো। আছে কি আছে? নেই, বলো। কি? হুম হুম হুম, আছে। তো সেরকম বলছে যে এই স্পেশাল প্রভিশন যে কমিটি আমরা যে বানালাম, ঠিক আছে, ডেভেলপমেন্ট বোর্ড, এই যে কমিটি নয়, বোর্ড বানালাম, সেই বোর্ড রিপোর্ট দেবে কাকে? এভরি ইয়ার দেবে। কোনো 5 বছর 10 বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে চলবে না, সিঙ্গেল বার্ষিকী করতে হবে, ঠিক আছে। তো তোমরাও যারা মানে ফাঁকি মারছো পড়াশোনাতে, যে 5 বছর পর ঠিকই হয়ে যাবে রেডি, আস্তে আস্তে ক্লাস করতে করতে, ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছাড়ো, সিঙ্গেল বার্ষিকী পরিকল্পনা করো। একটা কথা আছে, হিট দ্য আয়রন হোয়েন ইটস হট, লোহাটাকে পেটাও যখন সে গরম থাকবে। তো তোমরা এখন গরম রয়েছে, একদম উত্তেজনা, টান টান প্রিপারেশন, এটাকে দমালে কোনো মতেই হবে না। এই প্রিপারেশন নিয়ে জাস্ট একবার কষ্ট করে দাও, অ্যান্ড গো থ্রু দ্য এক্সাম, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। হুম, তাহলে সেই বলছে রিপোর্ট দেবে কাকে? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। যেমন এই বোর্ডের রিপোর্টটা পেশ করবে কাকে? মহারাষ্ট্র, গুজরাটের আলাদা আলাদা কিন্তু সেপারেট, এই যে সেপারেট। তুমি ভেবো না যে আবার এই একটা বোর্ডে একেও দিচ্ছে একই রিপোর্ট, একেও দিচ্ছে একই রিপোর্ট, এমন নয়। দুটো স্টেট, দুটো বোর্ড তৈরি হবে সেপারেট সেপারেট। দুটো বোর্ডকে যা যা টাকা মাকা দেওয়া হচ্ছে, তারা গাঁজা খাচ্ছে না অন্য কোনো কাজ করছে, সেই সমস্ত রিপোর্ট গুলো
দুটো স্টেটের লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে দেবে। কবে দেবে? প্রত্যেক বছর দেবে। কিছু আছে বোঝার? আর এর থেকে সহজ কোনো চ্যাপ্টার আছে বলে আমার মনে হয় না। আছে কিছু বোঝার? বলো। একদম ক্লিয়ার। ওকে, চলো তাহলে নেক্সট দেখে নি। এটা মোটামুটি ক্লিয়ার আছে। তাহলে যে বললাম আগেরটা, ফান্ড থাকবে, ওই কথাটাই আবার বলছি ঘুরে ফিরে। আসেই একই কথা। তোমাকে নতুন কথা যদি আমি ইচ্ছে করে বলতে চাই, আসবে না, কারণ সেই একই কথাই বারবার ঘুরে আসবে। তোমার মনে হবে যে বোরিং ক্লাস, কি করছি, একই কথা বারবার পড়ছি। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই একই কথা শুনে মানে কথাতেই কিন্তু ভুলটা বারবার হয়। নতুন নতুন কথায় কিন্তু ভুল হয় না, কারণ কথাও নতুন, তোমার মাইন্ডও নতুন, তুমি কনসেন্ট্রেটও করবে নতুন ভাবে। আর একই কথা বারবার হচ্ছে বলে স্কিপ করে যাবে, দেখবে একটা ছোট্ট ছোট্ট একটা ডিফারেন্স থাকবে, যেটা ভুল করে আসবে। আর ভুল করলে কি হবে? ওই 26 কেস। তো 26 কেস করার দরকার নেই। তা দেখে নাও, অ্যালোকেশন অফ ফান্ড ডেভেলপমেন্ট করবে কোনগুলোতে? একটা মেনশন জায়গাগুলোতে, ওই স্পেশাল প্রভিশন যে স্টেটগুলো আছে, ওই স্টেটগুলোর একটা পার্টিকুলার জায়গা। সব একটা স্টেট তো সমস্ত জায়গাটা তো আর মানে কি বলবো অনুন্নত হতে পারে না। কিছু কিছু জায়গা থাকবে যেগুলো জায়গাগুলো মোটামুটি একটা ডেভেলপমেন্ট করেছে, রাইট? হুম। বাফারিং হচ্ছে, তোমার নেটটার একটু সমস্যা হচ্ছে, তাহলে ফাঁকা জায়গায় গিয়ে দেখো, তোমার বাফারিংটা সেরে যাবে। ঠিক আছে? হুম। ওকে ওকে। তারপরে কি হবে? অ্যাডিকুয়েট ফেসিলিটিস দেবে কিসের জন্য? এডুকেশন অ্যান্ড ভোকেশনাল যে কোর্সগুলো হচ্ছে, ঠিক আছে, মানে সেই পার্টিকুলার মেনশন স্টেটগুলোর যাতে এডুকেশন ঠিকঠাক হয়। অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং মানে কোনটা? তোমরা দেখবে অনেকে পাড়াতে দাদারা আছে যারা কিছুদিন আগেকার আর কি, তোমার থেকে কিছু সিনিয়র হবে, তারা বলবে যে এইখানটায় সরকার থেকে একটা ভোকেশনাল কোর্স করানো হচ্ছে, ওইখানটা থেকে একটা ভোকেশনাল ট্রেনিং করানো হচ্ছে, আফটার ট্রেনিং তুমি খুব ভালো জব পাবে, এত টাকা স্যালারি। শোনোনি? হ্যাঁ, ওই ভোকেশনালি, এর কোনো ফারাক নেই আলাদা, ঠিক আছে? সেই ভোকেশনাল ট্রেনিং করানো হবে, মানে একটা ট্রেনিং যেটা তুমি শেষ করার পর কোনো একটা পেশার জন্য বা কোনো কাজের জন্য তুমি দক্ষ, তুমি তখন সেই কাজটা করার জন্য রেডি। এটাই বলতে চাইছে। অ্যাডিকুয়েট ফেসিলিটিস দেবে, ঠিক আছে, যাতে কোনো সময় এই জায়গাগুলো লোকেদের কম না পড়ে কোনো কিছুতে ফেসিলিটিসে। মনে করে কি বলবো, তোমাকে তো ফেসিলিটিস দিতে হবে, ওকে চলো একটা স্কুল তৈরি করলাম, স্কুলে 10টা সিট দিলাম, অথচ দেখা যাচ্ছে যে আমার এখানটায় লোক আছে 100টা। ভোকেশনাল ট্রেনিং এর ক্ষেত্রেও একই জিনিস হচ্ছে, এডুকেশন এটা ভোকেশনাল। দেখো ট্রেনিং দিলাম 100 জনকে, চাকরি দিচ্ছি একজনকে, 1 পিপল, 1 না 2, ঠিক আছে? তা এরকম হলে তো হবে না, হবে? তারা ট্রেনিং করবে না, দেখবে পরের বার বলবে ভোকেশনাল আর দরকার নেই, সবাই চলো ভ্যাকেশনে যাই, ভোকেশন থেকে ভ্যাকেশন হয়ে যাবে। ওকে, ওর কোনো অস্তিত্ব থাকবে না। তো এরকম যদি না হয়, সেটাই বলছি যে অ্যাডিকুয়েট ফেসিলিটিস গুলো দাও তার জন্য, ঠিক আছে? তাহলে অ্যাডিকুয়েট ফেসিলিটির মধ্যে একটা এমপ্লয়মেন্ট তো অবশ্যই। এই যে বললাম 100 জনকে পড়াবে আর 2জনকে চাকরি দেবে, বাকি 98 জনকে দেবে না, তাহলে তো সেই পড়ার কোনো মানে নেই, আছে? ওই জিনিসটা যাতে না হয় তার জন্য স্পেশাল ফেসিলিটিস দেবে কাদেরকে? যারা স্পেশাল প্রভিশনস এর অন্তর্গত স্টেট, এমপ্লয়মেন্টও দেবে। ক্লিয়ার? নেক্সট পেয়ে যাচ্ছি। হুম, ঠিক আছে, কৃষ্ণেন্দুর ক্লিয়ার হয়ে গেছে, বাহ, মোটামুটি সবাই। স্যার এখনো কি এই স্পেশাল প্রভিশনস আছে? আছে তো? নেই? কে বললো নেই? এই জায়গাটাতে নেই, 370-তে নেই আর। জম্মু কাশ্মীরের যে স্পেশাল প্রভিশন ছিল সেটা তুলে দিয়েছে, ঠিক আছে, ওইটাতে নেই, কিন্তু এখানে তো ঠিকই আছে। এই যেগুলো আমি পড়াচ্ছি সেগুলোতে আছে, হ্যাঁ, এটা গুলিয়ে ফেলো না। ওকে চলো, তাহলে কিছু ছিল মহারাষ্ট্র গুজরাটে, কিছু ছিল বোঝার মতো? কিচ্ছু নেই, বললাম না? খুব সিম্পল জিনিস। তোমাদের আর্টিকেলটা মাথায় রাখতে হবে, 371 স্টার্ট হচ্ছে, 371 কিচ্ছু নেই। কিচ্ছু নেই মানে কোনো পাশে আর ABCD যে কিছু নেই, 371ই আছে। আর সেখানটাই গুজরাট আর মহারাষ্ট্র আছে, তাদের স্পেশাল প্রভিশন নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে? ওকে, একদম সোজা, ঠিক। অরুন্ধতি ঠিক বলেছো, একদম সোজা। পরের গুলো একদম সোজা হবে, ঠিক আছে? তাহলে আজকে তো চলো দেখে নি, নাগাল্যান্ড একটা দুটো স্টেট শেষ করে দিয়েছি 12টার মধ্যে। তাহলে 3rd নম্বর স্টেট কোনটা আসছে? নাগাল্যান্ড। নাগাল্যান্ড 371 এতে আছে, ওকে? কিসে আছে? এই আর্টিকেলটাতে 371 আর্টিকেলটা
ঠিক করছে যে নাগাল্যান্ডের কোন কোন জায়গাগুলো স্পেশাল প্রভিশনসে দেওয়া আছে। একটা ডিস্ট্রিক্ট খুব আছে, ঠিক আছে, আনসাং ডিস্ট্রিক্ট। তোমাদের নেক্সট আমি যখন পড়াবো সেটা দেখবে। ওই একটা ডিস্ট্রিক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতেও আসে। হ্যাঁ, লেট হলো একটুখানি। দেখতেই তো পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে একটু সবকিছু তো গোলযোগ হয়, সেরকম আমারও একটু আস্তে আস্তে লেট হয়ে গেছে। ওকে, চলো সমস্যা নেই। তাহলে সেরকম 371 এ ডিল করছে কার সঙ্গে? নাগাল্যান্ড। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, মাথায় রাখবে। এই আর্টিকেল গুলোতেই কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন আসে। আর নাগাল্যান্ড হচ্ছে এই যতগুলো স্টেট পড়বো 12টা, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাগাল্যান্ড। কেন? এর ভিতর তুমি দেখতে পাবে অনেক কিছু আছে। ওকে, নাগাল্যান্ড বলতে একটা কথা খুব মানে মনে এলো, না বললে আমার আর শান্তি হবে না আর কি। তাহলে বলে নি ছোট্ট করে একটা গল্পটা, হয়তো তোমাদের আর্টিকেলটা মনে রাখতেও সুবিধা হতে পারে, ঠিক আছে? ওকে, যখন এটা আজকে থেকে প্রায় 20 বছর আগের কথা, যখন আমি খুব ছোট ছিলাম আর কি। খুব ছোট নয়, ছোট ছিলাম আর কি। তো সেই সময়তে আমাদের প্রাইমারি স্কুল ছিল। সেই প্রাইমারি স্কুলে কিছু মানে ভোটের জন্য আর কি কিছু সেন্ট্রাল বাহিনীর পুলিশ এসেছিল। দেখতেই পেতে আগে যে পাড়াতে সব টহল দিচ্ছে, কেউ বেরোবে না, বিশাল মানে স্ট্রিক্ট সিকিউরিটি, বেরোলে পরে গুলি করে দেবে, এই হবে অনেক রকম রিমার্স আমরা জানতাম। সেরকমই একটা ব্যাপার ছিল। নাগাল্যান্ডের কিছু পুলিশ মানে সেন্ট্রাল বাহিনীর আর কি, সেই গার্ডের জন্য ফেলেছিল ভোটের জন্য। তো ভালো কথা, তারা নিজের মতো ক্যাম্প তৈরি করেছিল। ক্যাম্প তৈরি করার পরে হঠাৎ করে পাড়াতে একটা নতুন মানে কি বলবো বলতো, রিউমার স্টার্ট হলো যে পাড়ার কুকুরগুলো খুব কমে যাচ্ছে, বুঝতে পারলে? মানে আজকে যে কুকুরটা ঘেউ ঘেউ করছে, কালকে দেখছি সেই কুকুরটা নেই আর। যাক বাবা, কি হলো হঠাৎ করে? এতদিন তো কুকুরে ঘেউ ঘেউতে উত্তপ্ত ছিলাম, হঠাৎ করে কুকুর কমতে শুরু করে দিল। আগে থেকে ভুলবার বোঝা আসবে না, ঠিক আছে, পুরোটা শুনবে আগে। তো আজকে একটা কুকুর নেই, কালকে আরেকটা কুকুর নেই। তো হঠাৎ করে না সবার ভিতরে একটা জাগলো যে কি হচ্ছে, কুকুরগুলো কোথায় যাচ্ছে। তো ভীষণ ভাবে দেখা গেল খোঁজ নিয়ে যে দ্যাট, বাকিটা ব্যক্তিগত আর কি। তো সেরকম ভাবে ওই নাগাল্যান্ডের কথা মাথায় এসেছিল, এটা মানে মাথায় এলো আর কি গল্পটা। তাহলে তোমরা নাগাল্যান্ড ঘুরতে যাবে তো? তোমরা নাগাল্যান্ড ঘুরতে যাবে না, বিশেষ করে এখন যদি অনেকটা সিভিলাইজ হয়ে গেছে, ঠিক আছে। কেন ঘুরতে যাবে না? অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। কি অ্যাক্সিডেন্ট বুঝতেই পারছো, আনসিভিলাইজড অতটা এখনো হয়নি। সেই লোকগুলোর সঙ্গে কিভাবে ডিল করবো, এটা একটা মানে ব্যাপার, তাই না? তাহলে এখানে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে। নাগাল্যান্ডে ঘুরতে গেলেই কিন্তু একটা ইমোশনাল অ্যাক্সিডেন্ট হবেই, বাস্তবে হোক বা না হোক, ইমোশনালি তুমি অ্যাক্সিডেন্ট ফিল করবেই, করবে না? ঠিক আছে, চলো তাহলে 371টা আগে যোগ করে দাও। কততে আছে নাগাল্যান্ড? অ্যাক্সিডেন্টে নাগাল্যান্ড আছে, ঠিক আছে, 371A। মাথা থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত ভুললে টিউশন ফিস ফেরত, বলেছি না? আর্টিকেল মাথায় না থাকলেও অ্যাক্সিডেন্টের কথা মনে থাকবে, আর অ্যাক্সিডেন্ট আসলেই নাগাল্যান্ড আসবে। নাগাল্যান্ডে আসলেই এ মাথায় আসবে, 371A। ক্লিয়ার? বলো। ওকে, তাহলে দেখিনি 371 নাগাল্যান্ডকে কি কি বলছে, ঠিক আছে। এখানে একটা খুব মজার ব্যাপার আছে, দেখো। মানে বিভিন্ন অন্যান্য স্টেটগুলোর ক্ষেত্রে গভর্নর বা প্রেসিডেন্ট কিন্তু নিজের মতো অনেক কিছুই করে আর কি, কিন্তু এই নাগাল্যান্ডের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে অ্যাক্ট মানে পার্লামেন্ট যে অ্যাক্ট গুলো করছে সেই সমস্ত কিন্তু এই জায়গাটাতে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না, মানে হবে না আর কি। কতক্ষণ হবে না? যতক্ষণ পর্যন্ত সেই মানে সংশ্লিষ্ট স্টেট অ্যাসেম্বলি যদি সেটাকে গ্রান্টেড না করছে বা অ্যাপ্রুভ না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পার্লামেন্টের কোনো আইন এই অঞ্চলে কার্যকরী হবে না। মাথায় থাকবে এটা। তাহলে বুঝতেই পারছো যে এখানে স্টেটের যে লেজিসলেটিভ সেটা কিন্তু একটা ওয়েট রাখে আর কি, তার একটা ইম্পর্টেন্স আছে। ওকে, ঠিক আছে। তাহলে কোন কোন ক্ষেত্রে হবে না সেটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে যে পার্লামেন্ট ডাইরেক্টলি নাগাল্যান্ডে কিছু করতে পারবে না। মানে কালকে তোমার দাদা, দাদা মানে ওই মিত্র আর কি, ও কালকে পার্লামেন্টে বসেই বলে দিতে পারবে না যে নাগাল্যান্ড বেচ দেয়া। যদিও সরকারি সমস্ত ইনস্টিটিউট বিক্রি হয়ে যাচ্ছে বলতে, মানে কি বলবো, মিক্সড ফিলিংস আর কি, খারাপও লাগে আবার হাসিও পাই। তো সেরকম বলতে পারবেন না আর কি নাগাল্যান্ডের, যে চলো নাগাল্যান্ডে ওই পাহাড়টা অনেক বড়, বরফ পড়ে ওটা বিক্রি করে দিয়েছি। হবে না। কেন হবে না? সেখানকার স্টেট মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলির পারমিশন লাগবে বা অ্যাকসেপ্টেন্স লাগবে, ঠিক আছে। সেরকম কোন কোনগুলো হবে না দেখে নাও। রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল প্র্যাকটিসেস,
অফ নাগাস। যেটা বললাম আমি, ধর্ম খুব সেন্সিটিভ ব্যাপার। তো সেরকম স্পেশাল প্র্যাকটিস কোনগুলো হয়? মনে করো নাগা কালকে ওদের মানে ওটা, মনে করো তারা সেটাই ধর্ম মনে করছে কি, যে মাথায় কলসি ভর্তি হাড়ি নিয়ে আমাকে পাহাড়ের উপর থেকে নামতে হবে, উঠতে হবে 5 বার। জাস্ট সেক অফ এক্সাম্পল বলছি তোমাদের, ঠিক আছে? তো সে তোমার কাছে যেটা অযৌক্তিক মনে হলেও কিন্তু ওদের কাছে সেটা প্র্যাকটিস, সোশ্যাল প্র্যাকটিস। তুমি বলতে পারবে না এগুলো, কারণ তোমাকে সেই অধিকারটা দেয়নি। কতক্ষণ দেয়নি? যতক্ষণ পর্যন্ত সেই সংশ্লিষ্ট আইনসভাটা বলে দিচ্ছে যে ঠিক আছে তুমি নাক গলাও। পারবে না এগুলো নিয়ে, ঠিক আছে? তাই ধর্ম নিয়ে প্র্যাকটিস গুলো নিয়ে হবে না। প্রথম পয়েন্ট ক্লিয়ার? ঠিক আছে। তা কাস্টমারি ল, প্রসিজার। কাস্টমারি ল মানে, কাস্টমস মানে বুঝো, কাস্টমস থেকে কাস্টমার এসছে। কাস্টমস মানে হচ্ছে প্রথা। প্রথা মানে কোনটা? যেটা যুগ যুগ ধরে চলে আসছে সেই সংশ্লিষ্ট এলাকাতে। তাদের বিভিন্ন রকম প্রথা হতে পারে, খাওয়ার খাওয়ার প্রথা হতে পারে, তার যেমন ইচ্ছে সেই সেরকম খাবে, ঠিক আছে? দেখো, মানুষ যা পায় তাই খায়। বিভিন্ন রিজনে তুমি ঘুরলে পারে কিন্তু বিভিন্ন রকম মানুষ মানে খাবার তুমি পাবে। সেটাকে ঘেন্না করা বা নাক তোলাটা তোমার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে মনে হতে পারে, কিন্তু সেই সংশ্লিষ্ট জায়গার লোকের ক্ষেত্রে কিন্তু সে খুব নর্মাল ব্যাপার। চায়নাতে গিয়ে দেখো কি কি খায় না। তোমাকে যদি বলা হয় যে 5টা জিনিসের নাম বলো যেটা চাইনিজরা খায় না, তুমি সেটাই বলতে পারবে না, ঠিক আছে? তো সেরকম এটা বলতে চাইছি যে কাস্টমারি ল বা প্রসিজার তারা তারা যেটা করবে, তাদের প্রথা মেনে সেটা করতে পারবে। তা নিয়ে কিন্তু কোনো রকম ভাবে কেউ নাক গলাবে না, ঠিক আছে? তারপর যে সিভিল আর ক্রিমিনাল জাস্টিস, সব জায়গাতেই মারামারি হয়, সব জায়গাতেই ভুল বোঝাবুঝি হয়, এটাও ব্যতিক্রম নয়। সিভিল যে সমস্ত কেসগুলো আছে, ক্রিমিনাল কেসগুলো হয়, সেক্ষেত্রেও কিন্তু এরা মানে কি বলবো, ওই মানে স্থানীয় আর কি যারা মানে বিচার ব্যবস্থা, সেটাই ফাইনাল। সেন্ট্রাল থেকে কোনো বিশেষভাবে নাক গলাতে পারবে না, কতক্ষণ না যতক্ষণ না পারমিশন পাচ্ছে। প্রথমে বলে নিয়েছি, ক্রিমিনাল ল সিভিল ল বোঝো। ক্রিমিনাল ল মানে মাথায় রাখবে, ক্রিমিনাল প্রসেনজিৎ দাস সিনেমা, গুলি করে পালাচ্ছে, ডাইরেক্ট হিট করছে আমি আমার অপোনেন্টকে, ঠিক আছে? সেখানে কোনো কিছু হতে পারে, ক্রিমিনাল হয়ে গেলাম আমি তাহলে। আর সিভিল মানে হচ্ছে আমি তোমাকে ইনডাইরেক্টলি হার্মস করছি, সেটা সিভিল কেসের মধ্যে যাবে, ঠিক আছে? মনে করো তোমার কাছে আমি কি বলবো, তোমার কোনো কিছু কপিরাইট নিয়ে আমি সেটাকে বিক্রি করছি বাজারে, বা তোমার দোকানের সামনে আমি এমন কিছু চালাচ্ছি যেটা তোমার দোকানের হার্ম হতে পারে, এই ধরনের কিছু সিভিল কেস থাকতে পারে। আর ক্রিমিনাল মানে ডাইরেক্ট, মানে অপোনেন্টের সঙ্গে আমার ডাইরেক্ট কোনো সংঘর্ষ হচ্ছে, মানে মার্ডার কেস, মাথায় রাখবে। ক্লিয়ার? অরুন্ধতি কি বলছে, নর মাংস খেলে সেটা কি অ্যাপ্লিকেবল হতো? মানবিকতার উপরে কোনো কিছু নেই, ঠিক আছে? কেন নেই? মনে নেই সেই সতীদাহ প্রথা রদ, আগুনে পুড়িয়ে মারা হতো, এটা মানবিকতার মানে বিপক্ষে যাচ্ছিল। যে এরকম করে যদি পুড়িয়ে মারা হয় তাহলে সে একটা সমাজের মেয়ের মানে ভ্যালুটা কোথায় থাকলো? ইটস এগেনস্ট হিউম্যান রাইট। তো সেক্ষেত্রে সেটা অন্য জিনিস। তো তার নরমাংস খেলে তাকে অবশ্যই সেটাকে বন্ধ করে দিত, ঠিক আছে? নরমাংস চলবে না, এ নেই চলেগা, ঠিক আছে? এটা না হবে, এটা হবে না ওখানে, কোনো ক্ষেত্রেই হবে না। তাহলে বুঝতে পারলে তিনটে প্র্যাকটিস আমরা মানে দেখে নিলাম। এবং লাস্ট হচ্ছে ওনারশিপ, মানে হচ্ছে বাংলা কথায় জমি কেনা বেচা হবে না। হবে না মানে তুমি আমি গিয়ে কিনতে পারবো না বা বেচতে পারবো না। নাগারা নাগাদের সঙ্গে নিজেদের সঙ্গে বেচাকেনা করবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি তুমি গিয়ে কিনতে পারবো না। কতক্ষণ পারবো না? ওই একই কেস, যতক্ষণ পর্যন্ত লেজিসলেটিভ সেটাকে নিয়ে না বলছে ততক্ষণ, ঠিক আছে? পার্লামেন্টের ইসে হবে না, ঠিক আছে? ওকে, চলো। তাহলে বুঝতে পারছো যে নাগাল্যান্ডের মানে বিশেষ বিশেষ পয়েন্টগুলো এর মধ্যে থেকে আসে। তোমাদের কোশ্চেন কিন্তু এরকম দিয়ে দিবে, ঠিক আছে? যে বলতো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাপ্লিকেবল, মানে কি বলবো, এই পার্লামেন্টের কোনটা অ্যাপ্লিকেবল হবে না এর মধ্যে, নাগার রিজনের মধ্যে। তোমাকে দিয়ে দিল রিলিজিয়ান, সোশ্যাল, তারপরে বলে দিল একটা যেটা অ্যাপ্লিকেবল হবে সেই লিস্টের মধ্যে একটা। তখন তুমি সেটা বুঝতে পারবে না। সেই জন্য এগুলো একটুখানি গল্পের মতো মনে হচ্ছে ঠিকই, কিন্তু প্রচুর ডেটা আছে এখানটায়, ঠিক আছে? আর তুমি জানো আমি সবকিছু এমনভাবে পড়াতে ভালোবাসি যে গল্পও বলবো, তোমার মনে হবে গল্প শুনলাম, ক্লাস করলাম না, আলটিমেটলি তুমি ক্লাস করলে এবং তুমি শিখলে। এই পেজে কার কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে বলো, তারপরে আমি নেক্সট পেজে যাচ্ছি।
সিভিল জাস্টিসটা কিছুই নয়, যেটা আমি ইনডাইরেক্টলি কোনো মানে রং কিছু করলাম, ঠিক আছে, যেটা ক্রিমিনাল নয়, আমি কাউকে মারিনি কিন্তু কাউকে আমি আঘাত করলাম বা তার কি বলবো কিছু আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ালাম, এই ধরনের যেগুলো আছে হাজারো আছে এরকম, সমস্যা নেই, সেগুলো সিভিলের মধ্যে হচ্ছে। আইপিসি অ্যাক্ট তো ফলো হবে, ইচ্ছে মতো শাস্তি মানে তুমি তো এরকম বলে দিতে পারবে না। ওই যে বললাম না প্রথা, প্রথা দেখো একটা কথা বলি, এই যে প্রথা, প্রথা কিন্তু মানে কি বলবো অনেক দিন ধরে আসছে, এ কি বলবো ওল্ড, অনেক দিন ধরে আসছে, ওল্ড রানিং, মানে অনেক দিন ধরে এগুলো চলে আসছে। তুমি কালকেই বলতে পারবে না যে একটা আমি নতুন প্রথা অ্যাড করলাম, এটা এরকম প্রথা। প্রথাটা এই জন্যই নাম এসেছে কাস্টমারের ব্যাপারটা, যে অনেকদিন ধরে চলে আসছে। তুমি কালকেই ইচ্ছা করলে নতুন করে অ্যাড করে দিতে পারবে না, বুঝতে পারলে তো? নামটা প্রথাটা এই জন্যই হয়েছে যে প্রথা হয়ে আসছে। তুমি দেখবে এ খুব পুরনো কথা, ওল্ড ওল্ড যেগুলো আমাদের আছে দাদু দাদু দিদা, তারা সব বলে থাকে এগুলা, যে এই ছিল এই প্রথা হলো না মানলো না করে আসছে, সেটাই। তো প্রথা কখনো আমি অ্যাড করতে পারি না, ওটা অলরেডি অ্যাড হয়ে আসছে বাই ন্যাচারাল, ঠিক আছে, প্রথাগত ভাবে। ঠিক বলেছো মমিতা। ওনারশিপ খুব সোজা, এই যে বললাম জমি কেনা বেচা, আমার জমি চাইলে আমি কিন্তু, মনে করো আমি নাগাল্যান্ডে থাকি, ঠিক আছে, নাগাল্যান্ডের বাসিন্দা, সো ভয় পাওয়ার কারণ নেই, আমি সিভিলাইজ বাসিন্দা, ঠিক আছে। এবার নাগাল্যান্ডের বাসিন্দা, আমি আমার জমি বিক্রি করছি মুম্বাইয়ের কাউকে, হবে না, সিম্পলি হবে না। আমি নাগাল্যান্ডের লোককেই বিক্রি করব, ঠিক আছে, বা আমার নিজের সার্টেন কিছু জায়গা আছে যেগুলো বংশ পরম্পরাতেই মানে কি বলবো হেরিডিটি ভাবে চলে যাবে, বাইরেকার কোনো লোক ওখানে গিয়ে জমি কিনতে পারবে না। কারণ কি, সেইখানকার একটা কি বলবো পরিবেশ আছে, এনভায়রনমেন্ট আছে, বাইরেকার লোক তো সেরকম ভাবে সেটাকে ডিল করতে পারবে না, সেটা হ্যাম্পার হতে পারে তার জন্য, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট হয়ে যাচ্ছি, নেক্সট ইসে। 370 ছিল, সেটা ওই জম্মু কাশ্মীরের ক্ষেত্রে ছিল, এটা এই ক্ষেত্রে আছে, ঠিক আছে। তোমরা একটা জিনিস ভুল করছো কেন, সিকিম জম্মু কাশ্মীর সবই তো থাকবে এগুলো, বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে না। এই বললাম না স্পেশাল প্রভিশনস, তুমি যেগুলো নাম বলছো, যেগুলো যে স্টেট গুলো, সেই স্টেট গুলো তো এই স্পেশাল প্রভিশনস এর বাইরে নয়, সেগুলো তো স্পেশাল প্রভিশনস এর মধ্যেই। তাহলে অনেকটা তো এক পাবে, তো অনেকগুলো স্টেট এক পাবে, চাপ নিও না, এই একটা ঠিকঠাক করে মুখস্থ মানে মুখস্থ করে নেবা, বুঝে নাও। নেক্সট স্টেট যখন যাবো তুমি দেখবে একদম সব ইজি, একই জিনিস ঘুরে ঘুরে আসছে, ঠিক আছে। এবার বলো ক্লিয়ার কিনা, একটা পেজ নিয়ে সারাদিন বসে থাকবো না, অনেক শিখতে হবে তো, ঠিক আছে। ওকে চলো। এই যে আগে বললাম এইখানটাতে গভর্নরের কিন্তু ভীষণ পাওয়ার, নাগাল্যান্ডের ক্ষেত্রে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, গভর্নরের পাওয়ারটা বেশি ইম্পর্টেন্ট প্রেসিডেন্টের থেকে এখানে, ঠিক আছে। তার মানে এই নয় যে প্রেসিডেন্ট পারবে না, প্রেসিডেন্ট গভর্নরকে দামি দিতে পারে ইচ্ছা করলে যখন তখন, সেটা সমস্ত স্টেটের ক্ষেত্রে প্রযোজ্য, ভারতের মধ্যে থাকলেই হবে, এটুকু শর্ত। ওই ওই রকম, যে ভাই शादी शादी कर ले, ठीक है, लड़की कैसे चाहिए, उसके पास जिंदा लड़की चाहिए। তো সেরকম ভারতের মধ্যে থাকলে পারেই হবে, গভর্নর মানে প্রেসিডেন্ট সেখানে খুব রাজা, ঠিক আছে, গভর্নর গুলোকে খুব সাইজ করে রাখে। হুম, এখানেও সেটাই বলতে চাইছে। তাহলে এই নাগাল্যান্ডের গভর্নরের কিন্তু ভীষণ পাওয়ার, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর্টিকেলটা মাথায় রাখবে, নাগাল্যান্ডে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে, এ 371 এ। ওকে, তাহলে গভর্নর কি করবে, ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার সম্বন্ধে বুঝো তো, দেখবে যারা তোমাদের মধ্যে অনেকেই প্রফেশনাল যুক্ত আছো, সাব ইন্সপেক্টর বা পুলিশের কাজে যারা আছে, তারা বুঝতে পারবে ল অ্যান্ড অর্ডার ডিউটি হয়। ল অ্যান্ড অর্ডার মানে হচ্ছে কোনো একটা জায়গা, পার্টিকুলার জায়গার সেইখানটার শান্তি বিঘ্নিত হয়েছে কোনো কারণে, ঠিক আছে। সেটা হতে পারে সেখানে জুয়া খেলার জন্য, সেটা হতে পারে সেখানটায় কোনো অ্যাক্সিডেন্টের কারণে, বা কারো বাড়িতে বোম ফেলার কারণে, যেটা হচ্ছে রিয়ালিটি, এগুলো এগুলো তুমি স্কিপ করতে পারবে না। জাস্ট টিভি নিউজটা খুলে একবার দেখবে 5 মিনিট, সমস্ত তোমার সামনে চলে আসছে। সেরকম ল অ্যান্ড অর্ডার মানে সেখানকার ল অর্ডার অনুযায়ী চলছে না, বিঘ্নিত হচ্ছে, ঠিক আছে। ল যেটা নিয়ম মানে, অর্ডার সেটাও মানে, কিন্তু সেটা বিঘ্নিত হচ্ছে, ল অ্যান্ড ম্যানেজমেন্ট চলছেন না সেই জায়গাগুলো, ঠিক আছে। সেখানে কি হচ্ছে, কাউন্সিল অফ মিনিস্টারের সঙ্গে গভর্নর একটা মোটামুটি যুক্তি পরামর্শ করে যে ডিসিশনটা দেবে, দ্যাট ইজ ফাইনাল ডিসিশন, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো এখানে গভর্নরের কিন্তু একটা ভীষণ পাওয়ার আছে, এই যে জাজমেন্ট, ইন্ডিভিজুয়াল জাজমেন্ট, ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে এই গভর্নরের জাজমেন্ট আর কি, সেটা কিন্তু ফাইনাল। ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে যেটা হবে, কাউন্সিল অফ মিনিস্টারের সঙ্গে আলোচনা করার পরে সে বলে দিবে যে না ও দোষী বা ও নির্দোষ, এটার জন্য এটা করো, এটার জন্য এটা করো না, যেটা বলবে গভর্নর, দ্যাট ইজ ফাইনাল। ফাইনাল মানে একদম ফাইনাল, সেটাকে আর কাটছাট করা যাবে না, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে দেখো, দিস স্পেশাল রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নর শ্যাল বি সিজড। কে করে নেবে? প্রেসিডেন্ট। আগেই বললাম যে প্রেসিডেন্ট চাইলে পারে কোনো কিছু হয় না এমন কিছু নেই, ঠিক আছে। প্রেসিডেন্ট চাইলে পারে গভর্নরের যে এই ক্ষমতাটা আছে মানে ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে, সেই গভর্নরের ক্ষমতাটা কিন্তু প্রেসিডেন্ট সিজ করে দিতে পারে। সিজ করে দেওয়া মানে কি? তুলে নিতে পারে, বা মানে কি বলবো, বাধা দিয়ে দিতে পারে যে তোমার এই ক্ষমতাটা আর নেই, আজকে থেকে আমি তুলে নিলাম আমার ক্ষমতাটা। কারণ গভর্নরের সমস্ত ক্ষমতাটাই কিন্তু এই জায়গা থেকে প্রেসিডেন্ট থেকে এসেছিল, সেই জন্য প্রেসিডেন্ট চাইলে তুলে নিতে পারে। ঠিক আছে, কে পারে তুলে নিতে, এটা কোশ্চেন আসবে তোমাদের। ঠিক আছে। হুম, সেটাই তো বলছি, প্রেসিডেন্ট গভর্নরকে নিয়োগ করে, তার জন্য ওর কাছে অঙ্গীকারবদ্ধ থাকে, ক্ষমতার মতো ওকে দেয়, প্রয়োজন হলে তুলেও নেয়। ঠিক আছে, ওকে স্যার। তা এখানে দেখো, ওটা আবার সে একই কথা বলছে, সেন্ট্রাল যদি কোনো টাকা পয়সা দেয়, দেয় কি? দেবেই তো, দেওয়ার জন্য তো স্পেশাল প্রভিশনস বানিয়েছে, তাই না? সেই টাকা পয়সাটা ঠিকঠাক মানে গ্র্যান্ট, এই যে স্পেসিফিক পারপাসের জন্য, সেই সেই স্পেসিফিক পারপাসের জন্য টাকাটা সেই স্পেসিফিক কাজে যদি ব্যবহার না হয়, তাহলে তো সমস্যার ব্যাপার। সেটাই করবে এখানে। ঠিক আছে, মানে গভর্নমেন্ট যে টাকাটা দিয়েছে, প্রেসিডেন্ট সেটা মানে কি বলবো, বলতে পারো একটু স্ক্রুটিনি করবে আর কি, যে হ্যাঁ এই টাকাটা সেন্টার তোমার এই স্পেসিফিক কাজের জন্য দিয়েছিল, সেই কাজটা সম্পূর্ণ হয়েছে, কোনো সমস্যা নেই, এটাই বলতে চাই। ঠিক আছে, কোনটা ভালো করে মাথায় রাখবে কিন্তু, গ্র্যান্ড গিভেন বাই সেন্ট্রাল, ঠিক আছে, ডিমান্ড যেটা গভর্নমেন্ট যেটা দিচ্ছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যেটা পাস হচ্ছে সেটা কিন্তু নয়। ঠিক আছে, এখানে রেস্ট্রিকশন আনতে পারে, কিন্তু কোনো স্পেসিফিক ক্ষেত্রে এই গভর্নর কিন্তু রেস্ট্রিকশন আনতে পারে যে এই টাকাটা কম খরচা করো বা এটা তুমি নাও, এরকম করতে পারে। কিন্তু যে মানে কি বলবো, নাগাল্যান্ডের নিজের স্টেটের মধ্যে যেটা করেছে, মনে করো তার পার্টিকুলার একটা অঞ্চলের উন্নতিকল্পে একটা ফান্ড তৈরি করেছে বা একটা ফান্ড অ্যালটমেন্ট করেছে, ঠিক আছে, সেই ফান্ডের ক্ষেত্রে কিন্তু গভর্নর কিন্তু ওটা বাধা দেবে না। যেটা সেন্ট্রাল থেকে আসছে মানে ভায়া গভর্নর হয়ে, সেই ক্ষেত্রে বাধা দেবে। ঠিক আছে, কিচ্ছু নেই আর। দেখো, ক্লিয়ার, কৃষ্ণেন্দু ক্লিয়ার, দেবযানী ক্লিয়ার, মধুমিতা ক্লিয়ার, অন্য সবার ক্লিয়ার মোটামুটি। তাহলে চলো নেক্সট পেজে যাওয়া যাক। আগে বলেছিলাম না একটা আনসাং ডিস্ট্রিক্ট, কি ডিস্ট্রিক্ট? আনসাং ডিস্ট্রিক্ট। এটা তোমার মনে হচ্ছে না যে স্যার আনসাং বানান আবার টি লিখছেন? এরকম মনে হচ্ছে কি? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছি এক্ষুনি। স্যার যদি ঠিক বলেছে, সুনামি, এই সুনামির মতো এই টিটাকে সাইলেন্ট রেখে দাও। ঠিক আছে, ইউ ইউইএন আন, আর SANG সাং, আনসাং। বাংলায় দেখো, এর থেকে আর মনে রাখার মতন আনসাং, এর থেকে আর সহজভাবে লেখা যাবে না। ঠিক আছে, তো এই আনসাং ডিস্ট্রিক্টটা কিন্তু খুব সেন্সিটিভ ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এই ডিস্ট্রিক্টটা কিন্তু মাঝে মাঝেই কিন্তু মানে কি বলবো, উত্তেজনা বলো বা অনগ্রসরতা বলো, এটা খুব হারটা কিন্তু এই ডিস্ট্রিক্টে বেশি। সেই জন্য এই ডিস্ট্রিক্টটাকে কিন্তু স্পেশাল ভাবে মানে এই আনসান ডিস্ট্রিক্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তোমরা কোশ্চেন যখন নেক্সট পরীক্ষায় পাবে, তখন দেখবে এই ডিস্ট্রিক্ট থেকেই মানে কয়েকটা কোশ্চেন তুমি পেয়ে যাচ্ছ, যে এই ডিস্ট্রিক্টটাতে কিভাবে শাসন কার্য পরিচালনা হয়। ঠিক আছে, নাগাগান আনসাং। সবাই মজা করতে শিখে গেছে, হ্যাঁ। ওকে, তাহলে এটা মাথায় রাখবে, এই ডিস্ট্রিক্টটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, আর কোশ্চেন আসলে পারে কিন্তু সেটা মানে মিস করলে হবে না। ঠিক আছে, তো সেটাই বলছে যে ও একটা কথা তো বলতে ভুলে গেছি, এই আনসাং ডিস্ট্রিক্টে কাজকর্ম করার জন্য একটা ইয়ে হবে, রিজিনাল কাউন্সিল তৈরি করা হবে। গভর্নর বলবে যে তোমার এই ডিস্ট্রিক্টের সমস্ত কাজকর্ম হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত কিছু আমি দেখছি, আমি চালাচ্ছি, সমস্যা নেই, তার জন্য একটা কাউন্সিল করো। ওই যে আগের দিন বলছিলাম কাউন্সিল কমিশন কেন হয়, যা ভাই।
নিজের ঘাট থেকে দায়িত্ব সরানোর জন্য। তো সেরকম এখানেও সেই সেম জিনিসটাই এক সেকেন্ড। তো এখানটা তো সেই সেম জিনিসটাই হয়েছে, ঠিক আছে? এই কাউন্সিলের মধ্যে সেটা ফেলবে, ঠিক আছে? এই ডিস্ট্রিক্টে আবার অনেকগুলো ভাগও আছে, তোমাদের এগুলো জানার দরকার যদিও নেই। কত 144টা মানে ভিলেজ আছে, ঠিক আছে? 16 সাব ডিভিশন আছে। ষোলোটা সাব ডিভিশন আছে, একটা মানে সিটিও আছে একটা, ঠিক আছে? তো এগুলো অত ইম্পর্টেন্ট নয়, জাস্ট আমি তোমাদের লেখার জন্য বলে দিলাম, ঠিক আছে? তো এই ডিস্ট্রিক্টটা কিভাবে কাজ করব, এই ডিস্ট্রিক্টটা একটা নিজস্ব আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ কিভাবে কাজ করছে সেটা এই রিজনাল কাউন্সিলের মধ্যে ঠিক করে দেবে। সেটা কিভাবে হবে দেখে নিই আমরা। চলো, 35 মেম্বার্স নিয়ে এটা তৈরি হবে, এই যে মানে কাউন্সিলটা, রিজনাল কাউন্সিলটা। তাদের কোয়ালিফিকেশন, টার্ম, স্যালারি কি হবে সমস্ত কিছু গভর্নর সেখানকে ঠিক করে দেবে, ঠিক আছে? তাহলে আমরা কাউন্সিল তৈরি করে নিলাম 35 জনকে নিয়ে, কাকে কাকে নিব ঠিক করে নিলাম, তার কোয়ালিফিকেশন কি হবে, তার স্যালারি কি দিব, সে কি কাজ করবে, ক্লিয়ার? ঠিক আছে। তাহলে দেখো এটা কি বলছে, যে নাগাল্যান্ড ফরমেশনের পরে কিন্তু মানে কি বলবো, ম্যাক্সিমাম 10 ইয়ার্স পর্যন্ত কিন্তু এই ডিস্ট্রিক্টটা তৈরি করার ক্ষেত্রে একটা রিল্যাক্সেশন ছিল, মানে কাউন্সিলটা আর কি। কিন্তু তারপর বলছে 10 ইয়ার্সের মধ্যে কিন্তু এটা মানে কি বলবো তৈরি করতেই হবে, না করলে কিন্তু সমস্যা আছে। গভর্নমেন্ট রিকমেন্ড করছে এটাকে, তাদের যে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল আছে, অ্যাসেম্বলি আছে, সেটাকে মানে রিকমেন্ড করছে 10 ইয়ার্সের মধ্যে এটা করতে হবে। 10 ইয়ার্স উইদিন পিরিয়ড, 10 ইয়ার্স পিরিয়ডের মধ্যে এটাকে তৈরি করতে হবে। বলার কিছু নেই, আগে যেটা বললাম, এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজকর্ম আছে সেটা গভর্নরের মাধ্যমে চলবে, এটুকুই আছে এর মধ্যে, ঠিক আছে? নেক্সট পেজে যাচ্ছি, এখনো শেষ হয়নি। ওকে, আগের পেজে ক্লিয়ার তো, কোনো রকম ব্যাপার কিছু নেই? তাহলে পরে ওই কাউন্সিলের মাধ্যমে ওই ডিস্ট্রিক্টে কি হবে সেটা দেখে নাও। ডিস্ট্রিবিউশন অফ মানি কোথায় কোথায় হবে, আগেই বললাম একটা যে আনসাং ডিস্ট্রিক্টটা একটা নিজস্ব আইডেন্টিটি বা পরিচয় বলো এটা বহন করে, আর রেস্ট অফ দ্য নাগাল্যান্ড একটা মানে কি বলবো, আমার ডিস্ট্রিক্টের জন্য একটা ফান্ড থাকতে পারে, আর বাকি যে নাগাল্যান্ড গুলো আছে সেই নাগাল্যান্ডের জন্য একটা ফান্ড থাকতে পারে। কিন্তু ডিস্ট্রিক্ট নাগাল্যান্ডের বাইরে নয়, কিন্তু নাগাল্যান্ডের মধ্যেই, নাগাল্যান্ডের মধ্যে থাকলেও কিন্তু সেই ডিস্ট্রিক্টের একটা নিজস্ব আলাদা পরিচয় আছে। কেন পরিচয় আছে? এই ডিস্ট্রিক্টটা একটা সময়তে ওই যে 140টা বললাম যে ভিলেজ মিলেজ সব নিয়ে আছে, 16টা সাব ডিভিশন, সেগুলো যথেষ্ট পরিমাণে কি বলবো অনগ্রসর ছিল। তারা মানুষ এমন ছিল যে সিভিলাইজ কি হয় সেটা তাদের কোনো জ্ঞানে ছিল না, বা তারা বহুদিন পর্যন্ত সেগুলোর সঙ্গে অপরিচিত ছিল। তো সেই জন্যই বলছি যে এই মানে সার্টেন জায়গাটা আর বাকি নাগাল্যান্ডের মধ্যে যে টাকাটা ডিস্ট্রিবিউশন হবে সেই ব্যাপারটা দেখবে, ঠিক আছে? কে দেখবে? কাউন্সিলের মাধ্যমে সমস্ত কাজ হচ্ছে, কাউন্সিলই দেখবে, ঠিক আছে? হুম। আগেরবার কি পড়েছিলাম যে পার্লামেন্ট যদি কোনো অ্যাক্ট করে তাহলে কিন্তু নাগাল্যান্ডে ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাবে না যদি না নাগাল্যান্ডের স্টেট অ্যাসেম্বলি অ্যাপ্রুভ করে। ঠিক সেই জিনিসটা একটু শর্ট করে নাও, যে এখানটাই বলতে চাইছে যে দেখো নাগাল্যান্ড মানে লেজিসলেচার যেগুলো মানে তৈরি করছে আইন কানুন বা কিছু, সেগুলো কিন্তু এই ডিস্ট্রিক্টের পরে হচ্ছে না। কতক্ষণ পর্যন্ত হচ্ছে না? গভর্নর যতক্ষণ পর্যন্ত সেই রিজনাল কাউন্সিল যেটা বানিয়েছিল সেটাকে মানে বলছে যে এগুলো অ্যাকসেপ্ট করে নাও, বা রিজনাল কাউন্সিল যাচাই দেখবে যে এই যে আমাদের যে মানে কি বলবো লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা তৈরি করেছে সেটা এই ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেবল কিনা। যদি অ্যাপ্লিকেবল না হয় তাহলে করবে না, হলে করবে। সেটাই বলতে চাইছে এখানে, ঠিক আছে? খুব সহজভাবে লেখা আছে। ওকে, বোঝার কিছুই নেই এখানে, ওই একই কাজ। গুড গভর্নেন্স, শান্তি বজায় রাখো, উন্নতি করো, প্রোগ্রেস করো, সেটাই দেখবে এই কাউন্সিল কোনটাকে, আনসাং ডিস্ট্রিক্ট। চলো নেক্সট দেখে নি। এই ডিস্ট্রিক্টে বোঝার মতো কিছু নেই, কিন্তু ডিস্ট্রিক্ট তবুও ইম্পর্টেন্ট। কখনো কখনো কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের বোঝার বাইরে হয়, কিন্তু সেগুলোকে ইম্পর্টেন্স দিতে হয়, তার মতো এটাও একটা, ঠিক আছে? ক্লিয়ার তো? ওকে, তাহলে দেখো কি বলছে এখানে, যে ওই ধরনের কোন রকম রেগুলেশন যেগুলো আমরা তৈরি করলাম প্রোগ্রেসের ক্ষেত্রে হতে পারে, বা ফান্ড অ্যালোকেশনের ক্ষেত্রে, সেগুলো কিন্তু আবার রিপিলও করা যায় নতুন করে পার্লামেন্টের মাধ্যমে, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা যায়।
মানে মনে করো যেটা ছিল সেটা তুলে দিলাম, নতুন অ্যাড করলাম। ওই যে আগে তুমি যেটা বললে না যে প্রথা সে নরম মাংস খেলে কে যেন একটা বললো, তাহলে কি হতো, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটা স্টেট লিজিসলেশনের সঙ্গে যুক্তি পরামর্শ করে সেটাকে বাদ দিয়ে দিবে। ওইরকম জিনিস কথাই বলছি এটা, যে এটাকে কিন্তু মানে তুলে দেওয়া যেতেও পারে, আবার নতুন করে অ্যামেন্ড করে নতুন কিছু অ্যাড করে দিতেও পারে। ঠিক আছে, ওকে। দ্য ফাইনাল ডিসিশন অফ ম্যাটার্স, প্রথমে বলেছিলাম যে গভর্নরের কিন্তু এখানে বিশাল ভূমিকা আছে। গভর্নর, প্রেসিডেন্ট তো গভর্নরকে পাওয়ার দিয়েছে, সে ইচ্ছা করে তুলে নিতে পারে, কিন্তু যতক্ষণ প্রেসিডেন্ট গভর্নরকে পাওয়ার দিয়েছে ততক্ষণ কিন্তু গভর্নর ভীষণ ইম্পর্টেন্ট। তার কাজকর্ম সে নিজেই করবে। ঠিক আছে, মাথা ঘামে না। এটাই বলতে চাইছে এখানে, যে এই সমস্ত কোনো সমস্যা যদি হয়, ফাইনাল ডিসিশন এই যে এই আনসাং ডিস্ট্রিক্টটার ক্ষেত্রে কাউন্সিলের মানে পরামর্শ মানে করতে পারে, সেখানে গভর্নমেন্ট যেটা বলবে ডিরেকশন সেটা ফাইনাল। এক কথা মাথায় রাখবে যে নাগাল্যান্ডের ভিতরে এই আনসাং ডিস্ট্রিক্ট একটা ডিস্ট্রিক্ট আছে যেটা স্পেশাল একটা গুরুত্ব রাখে। সেই ডিস্ট্রিক্টটাকে মেনটেন করার জন্য একটা কাউন্সিল তৈরি করা হয়েছে 35 মেম্বার্স নিয়ে, সেটা গভর্নর ঠিক করে দিয়েছে। এবং সেই কাউন্সিলের একটা কি বলবো পরামর্শ করে গভর্নর যেটা বলবে সেই সেই নির্দিষ্ট রিজনের ক্ষেত্রে গভর্নর ডিসিশন ফাইনাল। গভর্নর ইজ দ্য বস হেয়ার। ঠিক আছে, বলো। এত তো ঠিক আছে তো, ওকে। হুম 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 হুম, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তাহলে মেম্বার গুলো তো আমরা দেখে এসেছি যে স্টেটের যে অ্যাসেম্বলি তার মেম্বার গুলো ইলেক্ট হচ্ছে বিভিন্ন ভাবে। তারপর এই ডিস্ট্রিক্টের যে কাউন্সিল আমরা যেটা পড়লাম সেটার ক্ষেত্রে কি হবে, রিজনাল কাউন্সিলটা, এই ডিস্ট্রিক্টের কিন্তু কোনো মেম্বার ডিরেক্ট ভাবে মানে ইলেক্ট হবে না। ঠিক আছে, এখানে কি মেনশন করেছি আমি, এই যে নট ইলেক্টেড ডিরেক্টলি, এই ডিস্ট্রিক্টের কোনো মেম্বার ডিরেক্টলি ইলেক্ট হবে না। সেটা কি হবে, এই রিজনাল কাউন্সিলের মাধ্যমে হবে। ঠিক আছে, রিজনাল কাউন্সিল যে ঠিক করে দেবে যে কিভাবে লোকজন আসবে না যাবে, সেটা ঠিক করে দেবে। ডিস্ট্রিক্ট ইম্পর্টেন্ট, ডিস্ট্রিক্টে ইম্পর্টেন্স দেওয়ার জন্য এই রিজনাল কাউন্সিল থাকবে, আর সেই রিজনাল কাউন্সিলকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য থাকবে কে, গভর্নর। ঠিক আছে, আর গভর্নর যদি বেশি বাড়াবাড়ি করে রাষ্ট্রপতি বলবে তুমি চলে এসো, দরকার নেই। চলের মতো ক্লিয়ার। ঠিক আছে, মেটেরিয়ালস মানে স্টাডি মেটেরিয়াল থাকবে, সেটা তুমি একবার পড়বে চোখ জাস্ট, দেখবে খুব সোজা হয়ে গেছে সবকিছু, ভেরি ইজি, কোনো ডিফেক্টিভ কোনো কিছুই নেই। কে বললো ভোট ভোট অধিকার নেই? তুমি যে এই যে প্রত্যুষ যেটা বলছো ওখানকার লোকের ভোট অধিকার নেই, আছে তো। নাগাল্যান্ডের যে রেস্ট অফ দ্য জায়গাগুলো আছে সেগুলো ভোটই হবে। এই দেখো ইলেক্টেড কথাটা আছে এখানে, সিলেক্টেড নেই কিন্তু। ইলেক্টেড মানে কি, ভোট থাকবে। ডিরেক্টলি, ডিরেক্টলি মানে কি বলতো, মানে হচ্ছে এই ডিস্ট্রিক্টের মনে করো কোনো একটা পদের জন্য সেখানকার লোকজন ডাইরেক্ট দাঁড়াতে পারবে না, যে আমি দাঁড়ালাম আমাকে ভোট দাও, সে হবে না। কারণটা কি, খুব সেন্সিটিভ জায়গা, যে কেউ জিতেই কিন্তু সে মানে তার নিজের মস্তানি করতে পারবে না, এটাই বলতে চাইছে। ঠিক আছে, সেই জন্য কি বলছে যে একটা রিজনাল কাউন্সিল যে বানালাম, ওই যে প্রথমে বানিয়েছিলাম 35 মেম্বার দিয়ে, গভর্নর বানিয়েছিল, কত টাকা নেবে নেবে সব ঠিক করে দিয়েছিল, সেই কাউন্সিল ঠিক করে দেবে যে কোন কোন লোকগুলো কিভাবে, একটা নির্দিষ্ট প্রসিজার আছে আর কি, এর মাথায় রাখো। ঠিক আছে, সেই মানে কাউন্সিলের হয়ে সেই প্রসিজার মেনে তারপর দাঁড়াবে। ইলেক্ট মানে ভোট অধিকার থাকবে না, এটা হয় সব পৃথিবীর সব জায়গাতেই মোটামুটি আছে, আর যেগুলো নেই সেগুলো মোটামুটি কি বলবো আউট অফ হিউম্যানিটি বলতে পারো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, চলো বুঝে গেছো। হুম, ঠিক বলেছো। ওকে চলো, তাহলে নাগাল্যান্ড তো আমরা শেষ করে দিলাম। নাগাল্যান্ড অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল, নাগাল্যান্ডে গেলেই অ্যাক্সিডেন্ট হবে, তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমে কি, গুজরাট ছিল না, প্রথমে মহারাষ্ট্র আর গুজরাট ছিল। এটা 371 দিয়ে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, নাগাল্যান্ড 371, এই যে সেই অ্যাক্সিডেন্ট 371A, এই দুটো আর্টিকেল মাথায় থাকবে, ভুলবে না তো। ওকে চলো, তাহলে এবার শুরু করি আসাম। এই আসামের কি ঠিক লাগবে আর্টিকেল মনে রাখার জন্য? আর্টিকেল মানেই বোরিং ব্যাপার, আর বোরিং ব্যাপারকে মজা না করলে কখনো মাথায় থাকবে না। 100% শিওর, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি। তুমি যদি মনে করো যে এই আর্টিকেলগুলো মাথায় জাস্ট মানে পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য মনে রাখবো, তুমি পরীক্ষায় গিয়ে গুলোবে, কিন্তু ওই এক একটা আর্টিকেলকে এক একটা জায়গার সঙ্গে জুড়ে দাও,
কখনো কখনো এই কার্টনের সঙ্গে জুড়ে দাও, কখনো ওই দেওয়াটার সঙ্গে জুড়ে দাও, এসির সঙ্গে জুড়ে দাও, ক্যামেরার সঙ্গে জুড়ে দাও। কিভাবে জুড়বে সেটা তোমার ব্যাপার, জাস্ট জুড়ে দিয়ে দেখো, মৃত্যুর আগ পর্যন্ত আর্টিকেল তুমি ভুলবে না। তো বলো তাহলে এই আসামের আর্টিকেলটাকে কিভাবে জুড়ি আমরা? 371 ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসামে বেশি কিছু বোঝার নেই, আর্টিকেলটাই আসে বেসিক্যালি। ঠিক আছে? মহাগুরু অ্যাক্সিডেন্ট ঠিক লাগবে কৃষ্ণেন্দুর। ওকে চলো। আশা, আশা থেকে আসাম, আশা, আশার সঙ্গে তো একটা ভালোবাসাও লাগবে, তাই না? আসাম, বি, এ বি ব্যাপার, আশা ভালোবাসা থাকবে মাথায়। বলো এই আর্টিকেল 371 বি কতদিন তোমাদের মাথায় থাকবে? মৃত্যুর আগ পর্যন্ত থাকা গ্যারান্টি দিয়েছি। থাকবে কি থাকবে না? আসাম শুনলেই আশা আসবে, আশা থাকলেই ভালোবাসা আসবে, ভালোবাসা বি দিয়ে শুরু হয়, বি, এ বি ব্যাপার। ঠিক আছে? খুব সোজা, এ বির মতো সোজা, এ বি, আসাম 371 বি। আর যেটা বেস 371 তো ভুলবে না, কারণ এটাই পড়ছি আমরা 371। মাথায় থাকবে কি থাকবে না? খুব মজা পাচ্ছে না? আসাম বিহু, দ্যাটস দ্যাটস গ্রেট। এই তো তোমরা বাংলাদেশ শিখে গেছো। কি লিখেছো এটা? অরুন্ধতী, বাও, এটা খুবই ভালো। 371 বি, তারা তো দুটো মনে থাকছে, যখনকার মানে বিহুটা একটা কি বলবো নাচ তো, সেটা আছে, বা একটা কি বিহু নাচ জাতি ছিল, আমার ঠিক মাথায় আসছে না, ভুলে গেছি আমি। আমি তো মানুষ, ভুলে যেতেই পারি। তো সেরকম বি দিয়ে ওটা মনে রাখতে পারো, বা যাদের মনে হচ্ছে যেটা বেশি কঠিন লাগছে তাহলে এটাও মনে রাখতে পারো। ঠিক আছে? ডান্স, ডান্স, ইয়েস, নাচ। হুম, মাথায় গেল। তো সেরকম তাহলে এই আর্টিকেলটা মাথায় রেখে দাও। এখানটায় প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কিন্তু খুব এম্পাওয়ার্ড। গভর্নর টভর্নরকে একটুখানি ক্ষমতা দিয়েছে ঠিকই, কিন্তু প্রেসিডেন্ট বেসিক্যালি নিজেই সমস্ত কাজগুলো করার চেষ্টা করে। ঠিক আছে? তো এখানটা তোমাকে জিজ্ঞেস করবে না যে গভর্নর ইম্পর্টেন্ট কিনা, যেখানে ইম্পর্টেন্ট ছিল নাগাল্যান্ড সেটা জিজ্ঞেস করবে। তাহলে চলো, ওই একই সেপারেটেড কমিটি তৈরি করবে কার জন্য? আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য। প্রেসিডেন্ট থাকলে একটা কমিটি বানাবে, সে নিজের ঘাড়ে দায়িত্ব নেবে না। কমিটি বানিয়ে এবার তোমার যা খুশি করে নাও, কমিটি দিয়ে দিয়েছি, চলো, বেশি ওরকম ব্যাপার। ঠিক আছে? কিচ্ছু নেই এখানে। কোথেকে ইলেক্টেড হবে মেম্বারগুলো? ট্রাইবাল এরিয়াগুলোর মাধ্যমে। ঠিক আছে? আর কিংবা ট্রাইবাল এরিয়া ছাড়াও কিছু কিছু পার্টিকুলার জায়গা থেকে হতে পারে, যেখান থেকে সে ঠিক করে দেবে। ঠিক আছে? ট্রাইবাল এরিয়া বা কিছু স্পেসিফিক জায়গা থেকে ঠিক করে দিবে কে? স্পেসিফিক প্রেসিডেন্ট ঠিক করে দেবে। বেসিক্যালি করে না, ট্রাইবাল এরিয়া থেকেই হয় আসামে, এর বেশি কিচ্ছু নেই। 371 বি, আসাম। নেক্সট, ক্লিয়ার? বলো। আরে বাপরে, টাইম তো অনেক হয়ে যাচ্ছে। ক্লিয়ার, 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 তাড়াতাড়ি বলো। নেক্সট তাহলে আমরা এগোই। আর একটা হয়ে যাবে স্যার। যত খুশি বানাও, মাথায় রাখা বলে কথা। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের মজা মনে হতে পারে বা জোকস মনে হতে পারে, কিন্তু তুমি দেখবে ইটস ওয়ার্কস, কাজ করে এগুলো। কারণ ওই 470টা আর্টিকেল তোমার মাথায় যদি ঢুকে দিই, আই এম শিওর তুমি সংবিধান বিশেষজ্ঞ বা পলিটিশিয়ান তো হবে, এক্সিকিউটিভ হবে কিনা বড় সন্দেহ ব্যাপার। বেশি জেনে বেশি লাভ হলে তবেই বেশি জানা ভালো। আর নাহলে বেশি জেনে যদি ওই সব জানতে গামছা ফেলা হয়, তাহলে ভাই কমই জানো। ঠিক আছে? চলো নেক্সট, মণিপুর। হুম, 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 ঠিক আছে, চলো চলো, আগেরটা তো হলো, এবার এটা নিয়ে আর কথা নাই, নতুন স্টেট নিয়ে শুরু করবো। ঠিক আছে? ওকে চলো। মণিপুর, আবার সেই বোরিং আর্টিকেল তো, 371 সি। আটা ঠিক লাগবে মণিপুর মাথায় রাখার জন্য? এই মণিপুর শুনলে পারে তোমাদের মাথায় কি কি আসছে সেটা আগে বলো। তোমাদের জানা, তোমাদের মাথাটা কি আসছে সেটা জানাটা খুব দরকার। আমার মাথায় কি আসছে তোমাদের চাপে দিতে চাই না, তোমাদের কি আসছে সেটা নিয়ে আমি এগোতে চাই। ঠিক আছে? বলো, মণিপুর শুনলে মাথায় কি আসছে? মণি থেকে কি আসছে? মণিমুক্ত ব্যাপারটা আসছে না? এই যে মণিপুর, মণিমুক্ত আসছে না? আসবে কি তো, লেখাই আছে মণিমুক্ত আছে তো। এই মণিমুক্ত মানে যদি মণিমুক্ত গুলো কেমন হয়, একদম বোরিং হয়, কালো রঙের হয়, ভালো লাগে না দেখতে, তাই না? মোটেই না, মণিমুক্ত মানে চকচক ব্যাপার থাকে একটা।
চকচক কত সি নেবে তুমি? এই দেখো 371 সি যোগ করে দেবো। মণিপুর চকচক করছে, সি, সি ফর চক, সি ফর চক, 371 সি মাথা থাকবে, চকমক, ঠিক। ওকে, পাগল মনে হলে হবে না, চাকরি করতে হবে। তো পাগল চাকরি পরে পরে হবে, আগে তুমি এটুকুই শেখো, ঠিক আছে? ওকে, আর্টিকেলটা ভুলবে না। এই আর্টিকেল গুলো কি তোমাদের পরীক্ষাতে বারবার কোশ্চেন দেখেছি, আর্টিকেল দিয়ে দেয় একদিকে, একদিকে নাম দিয়ে দেয়, দিয়ে বলবে ম্যাচিং করো। এরকম ভাবে একটা একটা নাম থাকবে, আর্টিকেল থাকবে, আর এখানে সব থাকবে, দিয়ে বলবে এরকম এরকম ম্যাচিং করে কোনটা হবে, এ বি সি ডি, এরকম অপশন এ বি, এরকম এরকম কোশ্চেন দেবে। তখন মনে হবে যে এই চকচকে মণিপুর ছিক 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 ছিল নাকি ছোড়া ছিল, পাগল মন ছিল, ঠিক আছে? ওকে, সবাই পারবে, দারুণ, সবাই রেসপন্স করছো, দ্যাট ইজ ভেরি পজিটিভ সাইন। এখানেও সেই একই জিনিস আমরা আগে আগে যেটা পড়েছিলাম, প্রেসিডেন্ট কি করবে, কমিটি করবে, কার জন্য করবে, লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য করবে, প্রেসিডেন্ট অথরাইজ দেবে আর কি, যে একটা কমিটি বানাও, আমি তোমাকে বলছি বাকিগুলো কাজগুলো হবে। কমিটির কাজ করলে কি হবে, আবার সেই কমিটি বিভিন্ন ফান্ড নিয়ে আলোচনা করবে, কোথায় কি হবে না হবে, আগে যেটা পড়লাম, রিপিটেশন করছি না, সেম জিনিসই বারবার ঘটবে, ঠিক আছে? এই যে হিল এরিয়া থেকে, মণিপুরের যে হিল এরিয়া থেকে যে সিলেক্ট গুলো হবে, সেই সিলেক্ট গুলো, মানে সিলেক্ট নয়, এটা সরি ইলেক্ট, সিলেক্ট আর ইলেক্টের মধ্যে ফারাক আছে কিন্তু। সিলেক্ট মানে হচ্ছে আমার যাকে ইচ্ছে আমি তাকে নিয়ে নিলাম আমার কমিটিতে, আর ইলেক্ট মানে হচ্ছে তাকে একটা নির্দিষ্ট প্রসিডিউর মেনে ভোট দিয়ে, ভোটে দাঁড়িয়ে তারপরে সিলেক্ট হয়ে আসতে হবে, ইলেক্ট হয়ে আসতে হবে। তো সেটাই বলছে, এটা ইলেক্ট আর সিলেক্ট গুলিয়ে ফেলুন না, ঠিক আছে? ইলেক্ট, ইলেক্ট হয়ে আসতে হবে। তো সেরকম এই হিল এরিয়া থেকে কিভাবে হবে, মানে সেগুলো এই কমিটি ঠিক করবে, ঠিক আছে? সে আবার একই কাজ করবে, গভর্নরকে, মানে এই কমিটিগুলো যে বানালো কাজ করছে কিনা সেই ব্যাপারে গভর্নরকে বলবে যে দেখো গভর্নর, তোমাকে তো কোনো কাজ জন্য রেখেছি, সেই কাজটা তুমি বলো আমাকে, যে কমিটি যে বানালাম সেই কমিটি কতটা কাজ করছে কি না করছে, একই ব্যাপার, নতুন কিছু নেই, নতুন করে বারবার আর বোঝানোর কিছু নেই। হুম, রাইট, অন্য ঠিক বলছে, ভোটিং মানে ইলেক্ট, ঠিক আছে? তাহলে এই তিনটে আমরা বুঝে গেলাম। তাহলে চলো নেক্সট দেখে নিই কি বলছে। অ্যানুয়াল রিপোর্ট, তো সেই একই ব্যাপার, কাকে দিবে, প্রেসিডেন্টকে দিবে। কে দিবে, ওই যে গভর্নর সাবমিট করবে, কমিটির কাছ থেকে গভর্নর নিজে নেবে, নিজে প্রেসিডেন্টকে সাবমিট করবে। ডাইরেক্ট তো আর কমিটি করে না, গভর্নরের মাধ্যমেই করে প্রত্যেকটা স্টেটে, এটা তো জানো। তাহলে বলো তো অ্যানুয়াল রিপোর্ট কদিন পর পর দেবে, বলো? ঠিক, এটা যদি ভুল করতে তাহলে খুব বকা দিতাম। লেখাই আছে অ্যানুয়াল, অ্যানুয়াল মানেই 1 বছর, অ্যানুয়াল এক্সাম কি 5 বছর পর দিতে, 1 বছর পর দিতে, তো সেরকম অ্যানুয়াল রিপোর্টও 1 বছর পরেই দেবে, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস করতে পারে কি, এতক্ষণ তো রাষ্ট্রপতি গভর্নরকে বললো যে এই করো সেই করো, এই সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা আছে আমাদের, ইউনিয়ন, সেটাও কিন্তু এই স্টেটকে বলতে পারে যে তুমি এই জিনিসগুলো করো। সে কোন কোন জিনিসগুলো, যা কিছু হতে পারে, নট মেনশনড। তবে একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু হিল এরিয়া বেসিসটি তারা বেসিক্যালি দেয় আর কি পরামর্শগুলো বা অ্যামেন্ডমেন্ট যেগুলো করার দরকার আছে সেগুলো, কখনোই বলে না যে তুমি ওই কাস্টম চেঞ্জ করো বা নতুন অ্যাড করো, এই সমস্ত দিতে চায় না, এই হিল এরিয়ার ইয়ে নিয়েই চলে, ঠিক আছে? বলো, এতদূর ক্লিয়ার কি ক্লিয়ার না? অন্ধ্রপ্রদেশটা শুরু করবো নাকি নেক্সট ক্লাস শুরু করবো? নেক্সট ক্লাসে বড় হয়ে গেছে তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট ক্লাসই হবে। আজকে তাহলে একটু ছোট্ট একটু তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে, ওয়েট। তাহলে প্রথমে তোমাদের যে আর্টিকেল গুলো দেখিয়েছিলাম আমি, ওই যে লম্বা একটা লিস্ট, 371 থেকে স্টার্ট করে 371 যে পর্যন্ত আছে, কত পর্যন্ত এসেছি আজকে আমরা, সি পর্যন্ত। 371 এ এসেছি, 371, 371 অ্যান্ড 371। এই আর্টিকেলগুলো যেহেতু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, তার জন্য এটা মাথায় রাখতে হবে। কাকে দিয়ে স্টার্ট করেছিলাম 371-এ, যার কোনো কিছু নেই, মহারাষ্ট্র, এদের দিয়ে স্টার্ট করেছিলাম, মাথায় আছে। তো 371-এর সঙ্গে একটা নতুন যোগ এসেছিল পরেরটাতে, কে, এই যে বড় অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে কি বলো দেখি কতটুকু মাথায় আছে, গুড।
এই তো, ইটস ওয়ার্কস, কাজ করছে তো। তাহলে এরপরে কি কি আছে? এগুলো তোমার রাখা সোজা। কিছু ছিল না, জিরো, এ ছিল, তারপরে বি ছিল, 371 বি। বিতে কি ছিল? আশা। তারপরে হ্যাঁ, ভাষা। আর একটা ছিল সি। তোমাদের কি কষ্ট করে এই চারটে পাঁচটা যতগুলো যতগুলো শিখে চারটে কষ্ট করতে হচ্ছে মাথায় রাখার জন্য আর্টিকেলগুলো? ইউ রানিং আউট অফ টাইম, আই নো দ্যাট। তোমাদের জন্যই কিন্তু এই জাস্ট 5 মিনিটস এক্সট্রা বা কথা বলছি। একটা কথাই মাথায় রাখবে যে আমি কিন্তু লং ক্লাসে বিশ্বাস করি না, নিজেও করতে ভালোবাসি না আর নিজেও করাই না। কিন্তু সময় সময় যখন লং হয়ে যায় ভাববে এর পিছনে কোনো কারণ থাকে। আমি কোনো কারণ ছাড়া একটা কাজও করি না, বিশেষ করে ক্লাসের মানে এই সিরিয়াস ব্যাপারগুলো তো একদমই না। হাসি মজা করে যে ক্লাস করছি এর মানে এই নয় যে মানে কি বলবো আউট অফ মানে কি বলবো টপিক চলে যাচ্ছি বা আউট অফ সিলেবাস চলে যাচ্ছে, যেটা তোমার জাস্ট বিনোদনই দেবে, কোনো কাজ দেবে না। ওরকম বিনোদনের কোনো কাজ নেই, চাকরি পরে করবে সেই বিনোদন। ঠিক আছে? ওকে। তাহলে চারটে যখন এত সহজে সোজাভাবে মনে করেছি, নেক্সট যে আটটা আছে, আটটা নেই, একটা দুটো চলে গেছে, সাতটা আছে, এর থেকে সহজভাবে মনে থাকবে এবং ক্লাসের পরে তোমাদের আর কেউ হারাতেই পারবে না। বিশেষ করে আর্টিকেল নিয়ে তো অবশ্যই না। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের অনেকক্ষণ আটকে রাখলাম, এক্সট্রা টাইম। আজকের মধ্যে এতটুকুই। পরের দিন আমাদের যে স্লাইডগুলো বাকি আছে এই ক্লাস সংক্রান্ত, সেগুলো আমরা শেষ করব। ঠিক আছে? ওকে, চাপ নেওয়ার কিচ্ছু নেই। থ্যাংক ইউ। গুড নাইট।